দরজা খুলে ঢুকতেই জাহিদ দেখলো তার বেডরুমে তার স্ত্রী তারই বাবার সাথে শুয়ে আছে। এরকম একটা দৃশ্য চোখের সামনে দেখে বিস্ময় শেষ থাকলো না জাহিদের। তার স্ত্রী ও বাবা থতমত খেয়ে দাঁড়িয়ে গেল। বাবা, তুমি আমার স্ত্রীর সাথে এরকম একটা কাজ করতে পারলে? ছি ছি, তুমি আমার জন্মদাতা পিতা হয়ে কিভাবে পারলে এসব? জাহিদ, তুমি একটু বোঝার চেষ্টা করো প্লিজ, আমার কথাটা শোনো। চুপ, কোনো কথা বলবি না তুই। তোর কি একটুও বিবেকে আটকালো না আমার বাবার সাথে আমার ঘরে এসব করতে? এক্ষুনি আমার ঘর থেকে বের হয়ে যাবি যা। প্রিয়া কিছু বলতে চাইলে জাহিদ হাত ধরে টেনে বাইরে নিয়ে আসলো। জাহিদ, তুমি প্লিজ আমাকে বাসা থেকে বের করে দিও না। আগে আমার কথাটা শোনো। কোনো কথা আমার বুঝতে হবে না, তুই এক্ষুনি আমার ঘর থেকে বের হয়ে যাবি, তারপর আমার বাবার সাথে হিসাব হবে। এমন সময় পেছন থেকে জাহিদের বাবা এসে বলল, আমি বলছি তুই আমার কথাটা আগে শোন, তারপর সব কথা বলিস। আমরা কেউ ইচ্ছা করে এই কাজ করতে চাইনি। তুমি কি বলতে চাচ্ছ? তাহলে তোমাদেরকে এই কাজ করতে কি অন্য কেউ বলেছে নাকি? জাহিদের বাবা বলল, তাহলে শোন কি হয়েছে। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল প্রিয়া। ইসমাইল ঘরে ঢুকে তাকে পা থেকে মাথা পর্যন্ত মেপে নিল। আসসালামু আলাইকুম, আপনি হঠাৎ এ সময়? আপনার বন্ধু তো বাসায় নেই। ইসমাইল একটা হাসি দিয়ে বলল, আমার বন্ধু নেই তাতে কি হয়েছে, আপনি তো আছেন। আপনার সাথে না হয় একটু আড্ডা দিলাম আজকে। প্রিয়া বলল, আমার বাসার কিছু কাজ আছে, আর তাছাড়া আপনি যেহেতু এসেছেন অবশ্যই আপনাকে সময় তো দিব, তবে আপনার বন্ধু থাকলে আরেকটু ভালো হতো, সেটাই বললাম। ঠিক আছে, আসুন ভেতরে আসুন। ড্রয়িং রুমে বসিয়ে প্রিয়া বলল, আপনি বসুন, আমি আপনার জন্য একটু শরবত নিয়ে আসি। কথাটা বলেই প্রিয়া বের হয়ে গেল। ইসমাইল পকেট থেকে একটা ঔষধ বের করে ভাবতে লাগলো, আমি যে উদ্দেশ্যে আজকে এ বাসায় এসেছি সেটা পূরণ করেই যাব। অনেক দিনের ইচ্ছা আমার, অনেক দিনের ক্ষুধা, আর পারছি না। জাহিদের যদি এত সুন্দর বউ থাকে সেটা কখনোই সহ্য করার মতো না। ওর থেকে টাকা পয়সা সবকিছুতেই আমি এগিয়ে, এই মেয়েটাই আমার চাই। ঠিক তখন প্রিয়া এক গ্লাস শরবত নিয়ে ফিরে এসে বলল, এই নিন শরবত খান। গ্লাসটা হাতে নিয়ে ইসমাইল বলল, আমি একা খাবো এটা তো হতে পারে না, আপনাকেও খেতে হবে। সমস্যা নেই, আপনি মেহমান এসেছেন, আপনি খান, আমি পরে খাবো। না না ভাবি, এটা কিভাবে হয়? আপনার জন্য নিয়ে আসুন আগে, তারপর একসাথে খাবো। প্রিয়া একটু কাচুমুচু করে বলল, আচ্ছা ঠিক আছে নিয়ে আসছি। প্রিয়া চলে যেতেই ইসমাইল এদিকে ওদিকে তাকিয়ে একটা ঔষধ বের করে আস্তে করে গ্লাসে মিশিয়ে দিল। তার মুখে শয়তানের হাসি। রান্নাঘরে গিয়ে প্রিয়া ভাবলো, আমাকে এখন শরবত খেতে হবে ওনার সাথে বসে। এত বেশি কথা বলা আমার মোটেও ভালো লাগে না, কিন্তু বাসায় যখন এসেছে মেহমান মানুষ, কিছু তো বলতে পারছি না, কিছুই করার নেই। বলে সে আরেক গ্লাস শরবত বানালো, তারপর সেটা নিয়ে আবার চলে এলো। আসার পর ইসমাইল বলল, এই তো এখন ভালো লাগছে, তবে আপনারটা যেহেতু নিজের জন্য করেছেন হয়তো একটু বেশি স্পেশাল হতে পারে, ওটাই আমি খাবো। আপনি এটা খান, আমি এখনো ধরিনি। প্রিয়া বলল, কিন্তু আমারটাতে তো চিনি কম, আর তাছাড়া আপনি মেহমান, আপনারটা স্পেশাল বানিয়েছি। ইসমাইল বলল, কোনো সমস্যা নেই, আমি আপনারটাই খাবো, আপনি আমারটা খান। আমার রিকোয়েস্ট ভাবি। ইসমাইলের ষড়যন্ত্র তখনও প্রিয়া বুঝতে পারেনি, তাই সে আর কিছু না ভেবে ইসমাইলকে নিজের গ্লাসটা দিয়ে সে নিচের গ্লাসটা খেতে নিল। এমন সময় ঘরে আসলো জাহিদের বাবা আব্দুল সাহেব। কি তোমরা দেখছি এখানে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা শরবত খাচ্ছ, আমাকেও দাও। যা রোদ বাইরে। রিয়া বলল, আপনি তো একেবারে ঘেমে গোসল করে ফেলেছেন, আপনি আগে এটা খেয়ে ঠান্ডা হন, আমার জন্য না হয় পরে আবার করছি। গ্লাসটা নিয়ে প্রিয়া আবার বলল, বাইরে থেকে এসেছেন হয়তো ক্ষুধাও পেয়েছে, আমি আপনার জন্য কিছু নিয়ে আসি। বলে বের হয়ে গেল। ইসমাইল কিছু বলতে চাইলে আব্দুল সাহেব তাকে হাত দেখিয়ে আটকে হাসি মুখে গ্লাসটা নিয়ে ঢকঢক করে সব খেয়ে ফেললেন। ইসমাইল কিছু বলতে চেয়েও পারল না, সে প্রচন্ড অস্বস্তিতে পড়ে গেল। এদিকে আব্দুল সাহেব খাওয়ার সাথে সাথে কেমন জানি আচরণ শুরু করলেন। ইসমাইল অবস্থা বেগতিক দেখে পালিয়ে চলে গেল। ইসমাইলকে দৌড়ে পালাতে দেখে অবাক হয়ে প্রিয়া ভাবল, কি ব্যাপার, ছেলেটা এভাবে দৌড়ে পালিয়ে গেল কেন? তারপর তার শ্বশুরের কেমন যেন অস্বাভাবিক একটা শব্দ শুনতে পেল। তারপর তাড়াতাড়ি দেখার জন্য ছুটে গেল। ড্রয়িং রুমে গিয়ে দেখলো তার শ্বশুর অস্বাভাবিক আচরণ করছে আর বিভিন্ন রকম শব্দ করছে, তাকে যেন ধরে রাখা যাচ্ছে না। প্রিয়া কিছুতেই তাকে ধরে আটকে রাখতে পারছে না। সে কিছু বললেও তার শ্বশুর সাড়া দিচ্ছে না। এক পর্যায়ে তার শ্বশুর পাগলের মতো নিজের হাতে শরবতের বাকিটা বৌমাকে খাইয়ে দিল। তারপর আমি আর বৌমা কেউই নিজেদেরকে কন্ট্রোল করতে পারিনি, আর এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে আমরা ভুলে গিয়েছিলাম আমাদের সম্পর্কের মর্যাদা। তবে আমরা কেউই ইচ্ছা করে এই কাজটা করিনি। প্রিয়া বলল, উনি যেটা বলেছে সেটাই সত্য, সবকিছু তোমার বন্ধু ইসমাইলের প্ল্যানিং, কিন্তু এর পেছনে যার কি উদ্দেশ্য আছে সেটা তার থেকেই ভালো জানা যাবে। সব কথা শুনে জাহিদ প্রচন্ড উত্তেজিত হয়ে বলল, ঠিক আছে তাহলে এই প্রশ্নের উত্তরটা আমি ইসমাইলের কাছ থেকেই নেব। নিজের অফিসে বসে আর অফিসে আসলো জাহিদ। তাকে দেখে দুজনেই অপ্রস্তুত হয়ে গেল। ইসমাইলের ইশারায় মেয়েটা চলে গেল। কি ব্যাপার, তুই আজকে হঠাৎ আমার অফিসে? আজকে হঠাৎ পুরনো বন্ধুর কথা মনে পড়লো কিভাবে? জাহিদ বলল, পুরনো বন্ধু বাসায় এসে ঘুরে গেল, অথচ মেহমানদারি করতে পারলাম না, তাই এখানে চলে এসেছি তোর মেহমানদারি করতে। ইসমাইল তার কথা শুনে হাসি শুরু করলে জাহিদ তার কলার ধরে মারতে লাগলো আর প্রশ্ন করতে লাগলো, কেন এমন করেছিস বল, কি তোর উদ্দেশ্য বল। আমি কিছুই করিনি, আমাকে মারলে কিন্তু খারাপ হয়ে যাবে। জাহিদ একটা পিস্তল মাথায় ঠেকিয়ে বলল, 1 থেকে 10 গুনবো, আর যদি এর
এর ভিতরে না বলিস তাহলে কিন্তু। ইসমাইল প্রচন্ড ভয় পেয়ে পড়ল। ঠিক আছে বলছি, আমি আসলে চেয়েছিলাম ভাবির সাথে খারাপ কাজ করতে, তাই শরবতে ওষুধটা মিশিয়েছিলাম, কিন্তু ওটা ভুল করে তোর বাবা খেয়ে ফেলেছে সেটা আমি বুঝতে পারিনি। তারপর তেমন সুবিধা হবে না দেখে ঘটনা বুঝতে পেরে আমি চলে আসলাম আজকে। জাহিদ বলল, কথায় আছে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, আর তোর মতো বন্ধু থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আসুন অফিসার, বলতেই একজন পুলিশ এসে টানতে টানতে নিয়ে গেল ইসমাইলকে, আর সে বারবার ক্ষমা চাইতে লাগলো। সম্মানিত ভিউয়ার্স, গল্পটির রচনা এবং পরিচালনায় অফি, ক্যামেরায় শিহাব ও আশরাফ এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।